টিউলিপকে বরখাস্তে বাড়ছে চাপ, এবার পূর্বাচলে প্লট দুর্নীতির অভিযোগে আরও ৩ মামলা। নির্বাচিত সরকার ছাড়া সম্পর্ক স্বাভাবিক হবে না বললেন ভারতীয় সেনাপ্রধান, বাংলাদেশি দূতকে পাল্টা তলব। খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি, হাঁটতে পারছেন একা একা। বিভিন্ন সেবা থেকে ব্যাংকগুলোর ইচ্ছে মতো চার্জ আদায়, আস্থা হারাবে ক্ষুব্ধ গ্রাহক বলছেন অর্থনীতিবিদরা। সিটি গ্রুপের থাবায় বিপর্যস্ত শীতলক্ষ্যা, পাট দখল করে একের পর এক কারখানা, উদ্ধারে তৎপর হচ্ছে প্রশাসন। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ রাতের 21 সংবাদে। সাথে আছি আমি রিয়াজ হাফিজ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ও ব্রিটিশ সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিককে বরখাস্ত করতে চাপ বাড়ছে। প্রশ্নের মুখে পড়ছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। অনেকে বলছেন ঘনিষ্ঠ বন্ধু হওয়ায় টিউলিপকে পদচ্যুত করছেন না স্টারমার। তবে ক্যাবিনেট মিনিস্টার জানান তদন্তের ফলাফলের ভিত্তিতেই ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজ ও দ্য টাইমসের অনুসন্ধানে বের হয়েছে টিউলিপের সঙ্গে শেখ হাসিনার রাজনৈতিক সংশ্লিষ্টতার নতুন তথ্য প্রমাণ। আরও জানাচ্ছেন দুলি মল্লিক। কবে পদত্যাগ করবেন? ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজের এমন প্রশ্নের উত্তর এড়িয়ে গেলেন টিউলিপ সিদ্দিক। যুক্তরাজ্যের দুর্নীতি বিরোধী মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অভিযোগের বহর বেড়েই চলেছে। নতুন করে স্কাই নিউজ ও দ্য টাইমসের অনুসন্ধানে বের হয়ে এসেছে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টিউলিপের রাজনৈতিক সংশ্লিষ্টতার তথ্য। স্কাই নিউজ বলছে, যুক্তরাজ্যের টিউলিপের রাজনৈতিক কর্মকাণ্ডে তার পরিবারের উপস্থিতি যেমন স্পষ্ট, তেমনি বাংলাদেশেও শেখ হাসিনার ক্ষমতায় টিকে থাকতে রাজনৈতিক কর্মসূচিতে টিউলিপের উপস্থিতি দেখা গেছে। টিউলিপ নিজেই তার ব্লগে সে সম্পর্কে লিখেছেন। অন্যদিকে হাসিনার বাসভবন গণভবনে গিয়ে টিউলিপের প্রচারপত্র, লেবার পার্টির পোস্টার, ধন্যবাদপত্র, টিউলিপের 2022 সালের বার্ষিক প্রতিবেদন সহ সংশ্লিষ্ট বেশ কিছু নথি খুঁজে পান দ্য টাইমসের সাংবাদিক। এ অবস্থায় কেন এখনও টিউলিপকে বরখাস্ত করছেন না ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, এ নিয়ে প্রশ্ন বাড়ছে। লেবার পার্টির সাবেক নীতি নির্ধারণ বিষয়ক নেতা অ্যান্ড্রু ফিশার বলেন, দলের শক্তিশালী খেলোয়াড় হওয়ার পাশাপাশি ঘনিষ্ঠ সম্পর্কের কারণেই টিউলিপকে পদচ্যুত করছেন না স্টারমার। This is different. They're in government now and people expect high standards of ministers. তবে ক্যাবিনেট মিনিস্টার পিটার কাইল জানান, তদন্তের ফল যাই হোক না কেন তার ভিত্তিতেই সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। And the outcomes of it will be stuck to by the Prime Minister and this government, a complete contrast to what we've had in the past. দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। ক্ষমতার প্রভাব খাটিয়ে রাজুক থেকে পূর্বাচলে প্লট নেয়ার অভিযোগে এবার শেখ রেহানা, তার ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিক ববি ও ছোট মেয়ে আজমিনা সিদ্দিক রূপন্তীর বিরুদ্ধে 3টি মামলা করেছে দুদক। নিয়মিত ব্রিফিংয়ে দুদক মহাপরিচালক আক্তার হোসেন আরও জানান, এই 3 মামলায় শেখ হাসিনা ও টিউলিপ সহ রাজুক ও গৃহায়ন কর্মকর্তাদেরও অভিযুক্ত করা হয়েছে। আকবর হোসেন সুমনকে সাথে নিয়ে দীপু শিকদারের রিপোর্ট। অনিয়ম দুর্নীতির মাধ্যমে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের পূর্বাচল নিউ টাউনে 10 কাঠা করে প্লট নেয়ায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে রোববার মামলা করে দুদক। সোমবার একই অভিযোগে শেখ রেহানা, তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি এবং মেয়ে আজমিনা সিদ্দিক রূপন্তীর বিরুদ্ধে পৃথক মামলা করেছে সংস্থাটি। নিয়মিত ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানান দুদক মহাপরিচালক আক্তার হোসেন। অভিযোগ সংশ্লিষ্ট জনাব রেহানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক, জনাব রাদওয়ান মুজিব সিদ্দিকের নামে বরাদ্দ প্রদান এবং উক্ত প্লটের বাস্তব দখল গ্রহণ করার অপরাধ প্রমাণিত হয়
আরও একটি মামলা রুজু করা হয়েছে। মামলায় শেখ হাসিনা ও টিউলিপ সিদ্দিকীকেও আসামি করা হয়েছে বলেও জানানো হয় ব্রিফিংয়ে। টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হিসাবে দায়িত্ব পালনকালে শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রীকে প্রভাবিত করেছেন। সাবেক প্রধানমন্ত্রী ক্ষমতার অপব্যবহার করে অপরাধজনক বিশ্বাসভঙ্গ, প্রকল্পের বরাদ্দ বিষয়ক দায়িত্বপ্রাপ্ত গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সংশ্লিষ্ট গণকর্মচারীগণকে প্রভাবিত করে প্লটের বাস্তব দখল গ্রহণ করার অপরাধ প্রমাণিত হয়। আরও একটি মামলা রুজু করা হয়েছে। গৃহায়ন ও রাজুকের দুর্নীতিবাজ কর্মকর্তারাও নতুন 3 মামলার আসামি। এই মামলায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীগণ সহ আসামির সংখ্যা 16 জন। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। নির্বাচিত সরকার ছাড়া বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। এদিকে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে চলমান উত্তেজনার জেরে এবার বাংলাদেশের ডেপুটি হাইকমিশনারকে তলব করেছে দিল্লি। তাদের দাবি, সব চুক্তি ও প্রোটোকল মেনেই সীমান্তে বেড়া দেওয়া হচ্ছে। দুলি মল্লিকের রিপোর্ট। কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রায় 1 সপ্তাহ ধরে চলছে উত্তেজনা। কড়া নজরদারি চালাচ্ছে দুদেশেরই সীমান্তরক্ষী বাহিনী। আইন ভঙ্গের প্রতিবাদে রোববার বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে। আর এ ঘটনার একদিন পার না হতেই বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার নুরুল ইসলামকে তলব করে দিল্লি। পরে বিবৃতিতে জানায়, অপরাধমূলক কার্যক্রম, চোরাকারবার বন্ধ সহ সীমান্ত সুরক্ষিত রাখতেই কাঁটাতারের বেড়া ও ডিভাইস স্থাপন করছে ভারত। এক্ষেত্রে সব চুক্তি ও প্রোটোকল মানা হচ্ছে বলে দাবি তাদের। চলমান এ পরিস্থিতির মধ্যেই বাংলাদেশ ইস্যুতে কথা বলেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। দেশটির সেনাবাহিনীর বাৎসরিক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপেন্দ্র দ্বিবেদী বলেন, দুদেশের সেনাবাহিনীর মধ্যে সমন্বয় আগের মতোই আছে, তবে নির্বাচিত সরকার ছাড়া বাংলাদেশ ভারত সম্পর্ক স্বাভাবিক হওয়া সম্ভব নয়। When we talk about the relationship we should talk about when there is an elected government. So as of now, the relationship is with the military is well and perfect. তুলে ধরেন ভারতের জন্য বাংলাদেশের গুরুত্বের কথাও। I am sure that the interaction today will be 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের সময়ও বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ রয়েছে বলেও জানান তিনি। I am in touch with the chief of Bangladesh during the time of when this changeover took place. দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। ভারত বাংলাদেশ সম্পর্ক ভালো অবস্থায় নেই উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এক ব্যক্তি বা একটি দলের জন্য দ্বিপক্ষীয় সম্পর্কের অবনতি করা ঠিক হবে না। 21 টেলিভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে নির্বাচন এবং সংস্কার নিয়েও কথা বলেন আমির খসরু। বিস্তারিত মাহিলা ইসলামের রিপোর্টে। 5 আগস্টের পর ভারত বাংলাদেশ সম্পর্ক অনেকটাই শীতল। এরপর ধারাবাহিক নানা ঘটনায় সম্পর্কে বেড়েছে ফাটলও। অভ্যন্তরীণ নানা বিষয়ে ভারত হস্তক্ষেপ করছে বলে এরই মধ্যে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার অভিযোগও করেছে। আর সম্প্রতি কাঁটাতারে বেড়া নির্মাণ নিয়ে সীমান্তে চলছে উত্তেজনা। এমন বাস্তবতায় 21-এর সঙ্গে বিশেষ সাক্ষাৎকারে ভারতের আচরণকে মূল্যায়ন করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। একটা ব্যক্তির জন্য, একটি দলের জন্য তো দুই দেশের সম্পর্ক নষ্ট হয়ে যাবে, এটা তো গ্রহণযোগ্য না। সুতরাং ভারতকে এগুলো অনুধাবন করতে হবে। এবং যেটা আমি আগেই বলেছি, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ তাদের করার কোনো সুযোগ নাই। নতুন ভাবনায় দুই দেশকেই পারস্পরিক সম্মান বজায় রেখে কাজ করার কথা বলেন বিএনপির এই সিনিয়র নেতা। সম্পর্কটা হতে হবে পরস্পরের সম্মানবোধের মাধ্যমে, পরস্পরের স্বার্থ সংরক্ষণের মাধ্যমে। এটা না হলে তো সম্পর্ক এগিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। গণতান্ত্রিক একটি রাষ্ট্রের জন্য দেশে এত গণ আন্দোলন হয়েছে মন্তব্য করে আমির খসরু তাগিদ দেন দ্রুত নির্বাচনের। দেশের মানুষ স্বাধীনতা যুদ্ধ করেছে গণতন্ত্রের জন্য, এরশাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে গণতন্ত্রের জন্য, 1/11 বিরুদ্ধে সংগ্রাম করেছে গণতন্ত্রের জন্য, শেখ হাসিনার বিরুদ্ধে যুদ্ধ করেছে গণতন্ত্রের জন্য। মূল বিষয়টা তো গণতন্ত্র।
গণতন্ত্র না থাকার কারণেই তো সেই স্বেচ্ছাচার হয়েছে, সে স্বৈরাচার হয়েছে, ফ্যাসিস্ট হয়েছে। তো সুতরাং গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার যে বাহক হচ্ছে, মূল বাহক, প্রধান কাজটা হচ্ছে একটি যত তাড়াতাড়ি নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়া। দেশের অন্যান্য রাজনৈতিক দলের বিষয়েও বিএনপির অবস্থান পরিষ্কার করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। আমরা ভাবি বাংলাদেশের জনগণের আস্থা নিয়ে আমাদের রাজনীতি। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখন নিজে নিজে হাঁটাচলা করছেন এবং শারীরিক ও মানসিকভাবে আগের চেয়ে অনেক ভালো আছেন। হাসপাতালের সামনে খালেদা জিয়া চিকিৎসা বিষয়ে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন এবং যুক্তরাজ্য বিএনপি সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা MM মালেক। লন্ডন থেকে শাহেদ শফিকের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট করছেন তৌহিদুর রহমান। লন্ডনে হাসপাতালে খালেদা জিয়া ভর্তি হওয়ার পর থেকে ব্যস্ত সময় পার করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বড় ছেলে তারেক রহমান এবং পুত্রবধূ ডাক্তার জোবাইদুর রহমানও। রাত দিন মায়ের খোঁজ নিতে হাসপাতালে ছুটছেন তারা। পরিবারের সদস্যদের কাছে পেয়ে মানসিকভাবে আগের চেয়ে অনেক ভালো আছেন বিএনপি চেয়ারপারসন, এমনটি জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক AZM জাহিদ হোসেন। ফিজিওথেরাপিস্টরা অত্যন্ত দক্ষতার সঙ্গে তাদের কাজ করছেন। ওনার যে নিকট আত্মীয়রা বলতে যা বোঝায় এই মুহূর্তে, ওনারা তাদেরকে পাওয়ার কারণে মানসিকভাবে উনি স্বাভাবিকভাবেই এই মানুষের নিকটজন যখন অসুস্থ অবস্থায় কাছে যায়, সুস্থ কিছুটা মানসিকভাবে প্রফুল্ল থাকেন, সেটা উনি আছেন। পাশাপাশি লিভার সহ শরীরের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে চিকিৎসার গতিও বাড়ানো হয়েছে বলে জানান তিনি। ক্রনিক লিভার ডিজিজ, ক্রনিক কিডনি ডিজিজ বা এবং হার্টের অ্যাসেসমেন্টগুলো এখনো কমপ্লিট হয় নাই। এটা শেষ হতে হতে প্রায় আগামী শুক্রবারের মতো সময় লেগে যেতে পারে। কাজে সব কিছু মিলিয়ে তারপরে ওনারা শুক্রবারের মধ্যে চেষ্টা করবেন যাতে একটা ওনার পরবর্তী চিকিৎসা সম্পর্কে একটা প্ল্যান করা যায়। এর আগে বেগম জিয়া রবিবার ক্লিনিকের ভেতরে একা একা হাঁটাচলা করছেন বলে জানান লন্ডন বিএনপির সভাপতি MM মালেক। ইনডোরে হাঁটারুটি করেছেন এবং নার্সরা, ডাক্তাররা তারা কোয়াইট কনভিন্স এবং বাংলাদেশি টিমও তারা কোয়াইট কনভিন্স, মানে সবাই খুশি যে উনি অনেকটা বেটার হচ্ছেন। লন্ডন ক্লিনিকে খালেদা জিয়া অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন। বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের উন্নতির জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন। ট্রাইব্যুনাল প্রসঙ্গ। জুলাই আগস্ট গণহত্যায় জড়িত রাষ্ট্রের তখনকার গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কল রেকর্ড সহ জব্দ করা সব ডিজিটাল তথ্য প্রমাণ যাচাইয়ে সিআইডির ফরেনসিক বিভাগকে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রসিকিউশন টিমের আবেদনের প্রেক্ষিতে সোমবার এ আদেশ দেন বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল। শাকের আরজু রিপোর্ট। জুলাই আগস্টের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী সরকারের শীর্ষ কর্তা ব্যক্তিদের বিরুদ্ধে রয়েছে অভিযোগ। ট্রাইব্যুনাল থেকে জারি করা হয়েছে গ্রেফতারি পরোয়ানা। সোমবার চিফ প্রসিকিউটর জানান, অনলাইন প্ল্যাটফর্ম ও বিভিন্ন উৎস থেকে তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ডিজিটাল প্রমাণ এখন প্রসিকিউশনের হাতে, যেগুলো ফরেনসিক পরীক্ষার প্রয়োজন রয়েছে। গুমের ঘটনাগুলোতেও পাওয়া গেছে অনেক ধরনের তথ্য প্রমাণ। বিভিন্ন জায়গার সিসিটিভি ফুটেজ, বিভিন্ন মোবাইলে ধারণকৃত ভিডিও, বিভিন্ন জায়গার কল রেকর্ড, মেসেজ, বিভিন্ন সংস্থার কাছ থেকে, বিভিন্ন ব্যক্তির কাছ থেকে, বিভিন্ন সোর্স থেকে, সংবাদ মাধ্যম থেকে এগুলো আমরা পেয়েছি। বাংলাদেশের এই ট্রাইব্যুনাল ছাড়াও অন্যান্য আন্তর্জাতিক অপরাধ আদালতেও যাতে এসব তথ্য প্রমাণ গ্রহণযোগ্য করে তোলা যায় তার চেষ্টা চলছে বলে জানান চিফ প্রসিকিউটর। সেই ভয়েসগুলো, সেই ভিডিও ফুটেজগুলো, সেই দৃশ্যগুলো, সেই মেসেজগুলো, এগুলোকে ডিজিটালি ফরেনসিক করার জন্য সিআইডির কাছে আমরা পার্ট করে তাদের কাছ থেকে ডিজিটাল ফরেনসিকের টেস্টের জন্য আমরা সেখানে পাঠাচ্ছি। এই মর্মে কোর্টের কাছ থেকে আদেশ নিয়েছি। এদিকে শেখ হাসিনা সহ 25 জনকে অভিযুক্ত করে একই ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ। আবু সাঈদের পরিবার রংপুরে তারা নিজেরা একটা মামলা করেছেন। সেই মামলার যে বক্তব্য, এবং আমরা এটা বলেছি যে লোকাল কোর্টে যতই মামলা হোক, যেহেতু এটা ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটি, তাদেরকে আমরা বলেছি যে এটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আপনাদের পক্ষ থেকে অভিযোগটা যদি আসে সেটা বরং প্রপার হবে। তো সেই প্রেক্ষিতে ওনারা এসেছেন।
তারা আজকে এসে সেই ঘটনাগুলোর বর্ণনা দিচ্ছেন এবং আমাদের কাছে লিখিত অভিযোগ ওনারা দেবেন। এছাড়াও জুলাই আগস্ট আন্দোলনের দুটি ঘটনায় পুলিশের এসি তানজিল আহমেদ এবং কনস্টেবল আকরামকে 20 জানুয়ারি হাজির করার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে জামিন আবেদন নামঞ্জুর করে দেশ টিভির এমডি জুলাই বিপ্লবে ছাত্র হত্যা মামলার আসামি আরিফ হাসানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত এ আদেশ দেন। এর আগে দুপুরে জুলাই বিপ্লবে ছাত্র হত্যা ও ছাত্র হত্যা চেষ্টা মামলার আসামি দেশ টিভির এমডি আরিফ হাসানকে আদালতে নেওয়া হয়। শুনানি শেষে কেরানীগঞ্জ কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। গত বছর 13 নভেম্বর কানাডায় পালিয়ে যাওয়ার সময় বিমানবন্দর থেকে গ্রেফতার হন আরিফ। বিমানবন্দর থানা এলাকার ছাত্র হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার করা হয় তাকে। পরে রিমান্ড চলা অবস্থায় অসুস্থতার নাটক করে হাসপাতালে ভর্তি হন বলে অভিযোগ আছে তার বিরুদ্ধে। কোতোয়ালি থানায় আরও একটি মামলার আসামি আরিফ হাসান। ছাত্র হত্যার ওই মামলায় 13 নম্বর আসামি আরিফের কানাডার স্ত্রী, মেয়ে ও 2 ছেলে থাকেন। সেখানে তার ডুপ্লেক্স বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এবার চোখ ফেরাচ্ছি অন্যান্য প্রসঙ্গে। বিভিন্ন সেবা থেকে ইচ্ছে মতো চার্জ আদায় করছে ব্যাংকগুলো। এক এক ব্যাংক এক এক হারে গ্রাহকের কাছ থেকে আদায় করছে চার্জ। ব্যাংকগুলোর এ ধরনের আচরণে ক্ষুব্ধ গ্রাহকরা। আর অর্থনীতিবিদরা বলছেন, গ্রাহকদেরকে ঘোরের মধ্যে ফেলে ইচ্ছে মতো চার্জ আরোপ করা ঠিক নয়। মেহেদী হাসানের রিপোর্ট। গ্রাহকের আমানতের বিপরীতে সুদ দেয় ব্যাংকগুলো, আর ঋণ গ্রহীতাদের থেকে তার চাইতে বেশি হারে সুদ আদায় করে। এই দুই সুদের পার্থক্য থেকেই মুনাফা বের করে বাণিজ্যিক ব্যাংকগুলো। এটি ব্যাংকের মূল ব্যবসা। তবে সম্প্রতি বিভিন্ন সেবা থেকে বিপুল চার্জ আদায় করছে ব্যাংকগুলো। গ্রাহকরা বলছেন, অনলাইন, এটিএম, এসএমএস, কল সেন্টার ইত্যাদি নানা নামে চার্জ বা মাসুল আদায় করে তাদের পকেট কাটা হচ্ছে। যার হাতে যে ক্ষমতা বা আসে তার সিস্টেমে কাইটে নেয়, আমাদের কিছু ইনফর্মও করে না বাড়াই ওইভাবে রাখতো তাহলে আমাদের জন্য খুব ভালো হতো। আমি যেহেতু বাইরে ছিলাম, তো সেই হিসাবে অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশে চার্জ বেশি এবং সিস্টেমরা সেবার মান ভালো না। আগে এটিএম কার্ডে আপনার একটা চার্জ কাটে, এসএমএসেও চার্জ কাটতেছে। সেক্ষেত্রে ব্যাংকের উচিত যে একজন গ্রাহকের স্যাটিসফ্যাকশন দিক এবং ইকোনমিক্যাল এদের সার্ভিস অনুযায়ী চার্জটা সীমিত করা। অর্থনীতিবিদরা বলছেন, ব্যাংকিং খাতের সাম্প্রতিক অস্থিরতায় এমনিতেই গ্রাহকের আস্থা কম। তার উপর এভাবে নামে বেনামে বিনা অনুমতিতে চার্জ কাটলে আমানতকারীরা আরও নিরুৎসাহিত হবে। তারা বিভিন্ন রকম ফিজ নিচ্ছে, চার্জ নিচ্ছে। এটা তাদের ইনকাম সোর্স যেহেতু অন্যদিকে কমিয়ে গেছে, সুতরাং এটা তারা সাপ্লিমেন্ট করছে। এটা জনগণকে এক ধরনের মানে নীরব কষ্ট আর কি দেওয়া আর কি, যে এই ব্যাংকে তো টাকা রাখা এখন মানুষের ইয়ে কমে গেছে। এখন দেখবেন যে সবাই টাকা হাতে রাখছে। তা সুতরাং এরকম যদি বাড়তে থাকে তাহলে কিন্তু মানুষ ডিসকারেজ হবে। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, চার্জ আদায়ের ব্যাপারে একটি নির্দেশনা দেয়া আছে। এর বাইরে কোনো চার্জ আদায় করতে হলে ব্যাংকগুলোকে তাদের ওয়েবসাইটে ঘোষণা দিতে হবে। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। মূল্যস্ফীতির এই কঠিন সময়ে জনগণের উপর করের বোঝা চাপানো অযৌক্তিক বলছেন অর্থনীতিবিদরা। পরিবর্তে করের আওতা বাড়ানো এবং এনবিআরকে অটোমেশনের তাগিদ বিশ্লেষকদের। আর ভ্যাট শুল্ক বৃদ্ধির নতুন অধ্যাদেশ পুনর্বিবেচনার পরামর্শ অর্থনীতিবিদ ও ব্যবসায়ীদের। পাশাপাশি কর বৃদ্ধি নিয়ে সরকারের পক্ষ থেকে বিভ্রান্তিকর বক্তব্য না দেওয়ার আহ্বান তাদের। শিলি শবনমের রিপোর্ট। বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে প্রায় 51,500 কোটি টাকা পাওনা রয়েছে সরকারের। বিপুল এই অর্থ আদায়ে চেষ্টা না করে রাজস্ব আহরণ বাড়াতে জনগণের কাঁধে নতুন করের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে, যা সরকারকে ফেলেছে তীব্র সমালোচনার মুখে। সাধারণ মানুষ বলছে, এতে তাদের জীবন আরও দুর্বিষহ হয়ে উঠবে। রুট লেভেলে যে ট্যাক্সটা বাড়ানো হলো, ভ্যাটটা বাড়ানো হলো, এটা আমাদের জনজীবনে নেতিবাচক প্রভাব ফেলবে। একটা বিশাল জনসংখ্যার মানুষ যে মধ্যবিত্ত শ্রেণীর, ওনাদের কথা কি সরকার বিবেচনা করেছেন কিনা সেই বিষয়ে আমার একটু সন্দেহ আছে। বিলাসজাত দ্রব্যগুলো আছে, সেই দ্রব্যগুলোর উপরে আমরা ভ্যাট ট্যাক্স বাড়াতে পারি, তাহলে কিন্তু আমাদের এই জায়গাটা রিকভার করা সম্ভব। চলতি অর্থ বছরের প্রথম 5 মাসে গত বছরের তুলনায় রাজস্ব আদায় কমেছে 2.62%। অর্থনীতিবিদরা বলছেন, এনবিআর অটোমেটেড হলে রাজস্ব আদায়ে গতি পারবে। গ্রামে গঞ্জে প্রত্যেকটা জায়গাতে যেখানে ব্যবসা আছে, যেখানে দোকান আছে, সেখানে ইএফডিটা থাকবে। তাহলে কিন্তু অটোমেটিক্যালি ভ্যাটটা কালেকশন হয়ে যায়। এনবিআর এর কাছে সবচেয়ে যেটা ভালো বিকল্প সেটা হলো অটোমেশনে যাওয়া, এবং এটা হলে কোনো রকম কর না বাড়িয়েই আমাদের
রাজস্ব আদায়টা বেশি হবে। উন্নয়ন সহযোগীদের চাপিয়ে দেওয়া প্রেসক্রিপশনে বছরের মাঝামাঝি এসে ভ্যাট বাড়ানোয় মূল্যস্ফীতি ও ব্যবসা বাণিজ্যের খরচ আরও বেড়ে যাওয়ার শঙ্কা ব্যবসায়ী ও অর্থনীতিবিদদের। বিনিয়োগ কমার পাশাপাশি পণ্যের সরবরাহ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন তারা। এখন এসি নন এসি হোটেল রেস্টুরেন্ট সব জায়গাতে যদি এরকম ডিউটি এবং যেটা ভ্যাট সেগুলোকে যদি এরকম বেশি বাড়ানো হয় তাহলে সেক্ষেত্রে তার সামাজিক প্রভাব অর্থনৈতিক প্রভাব সেটা নেতিবাচক হবে। আর একটা যেটা বড় চিন্তার বিষয় সেটা হলো যে এই যে করটা বাড়ানো হলো এটার উদ্দেশ্যটা হচ্ছে রাজস্ব বেশি আদায় করা, কিন্তু বিনিয়োগটা যদি কম হয় এবং মানুষ যদি ভোগ কম করে তাহলে সেক্ষেত্রে যে সরকারের কাঙ্ক্ষিত লক্ষ্য সেই লক্ষ্য কিন্তু অর্জিত হবে না। কিন্তু এখন তো আসলে যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে সামাজিকভাবে গ্রহণযোগ্য হচ্ছে না। তো সুতরাং আমি মনে করি যে হ্যাঁ একটা যে অধ্যাদেশ জারি করা হয়েছে কিন্তু এর সংশোধনের সুযোগ আছে। দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি এটার লাগামহীন ভাবে এটা বৃদ্ধি পেতেই থাকবে। তারপর তার পাশাপাশি আপনার এই যে ইউটিলিটি যে বিলগুলো সেগুলো বাড়ার কথা শোনা যাচ্ছে। তারপর আবার সামনে আপনার রোজার একটা চাপ তো থাকেই। রমজান মাসে ব্যবসায়ীরা কিছু অসাধু ব্যবসায়ী এমনিতেই কৃত্রিমভাবে জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয়। তো সব কিছু মিলিয়ে আগামী দিনগুলো আমাদের জন্য খুবই অসহনীয় এবং একটা দুর্ভোগের একটা অশনি সংকেত আমরা দেখতে পাচ্ছি। ভ্যাট বৃদ্ধি নিয়ে সরকারকে বিভ্রান্তিকর বক্তব্য দেওয়া থেকেও বিরত থাকার আহ্বান জানান তারা। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। সিটি গ্রুপের দখলে বিপর্যস্ত নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী। নদীর পাড় দখল করে গড়ে তোলা হয়েছে একের পর এক কারখানা। বৃহৎ এই গ্রুপটির ক্ষমতার কাছে অসহায় গ্রামবাসী। অবিলম্বে সিটি গ্রুপের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। নারায়ণগঞ্জ প্রতিনিধি রবিউল ইসলামকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন মেহেদি হাসান। শীতলক্ষ্যা নদীকে কেন্দ্র করে একসময় গড়ে উঠেছিল ঐতিহ্যবাহী মসৃণ শিল্প। সেই শীতলক্ষ্যা নদীর পাড়েই নিজেদের বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছে সিটি গ্রুপ। নৌপথে স্বল্প খরচে চট্টগ্রাম বন্দর থেকে কাঁচামাল নিয়ে আসে প্রতিষ্ঠানটি। তবে এ কাজ করতে গিয়ে নদীর অনেকটাই দখল করে নিয়েছে বিশাল এই শিল্পগোষ্ঠী। নদীর ভেতরেই নির্মাণ করেছে জেটি। এতে একদিকে যেমন সংকুচিত হয়েছে নদী, অন্যদিকে নদীর স্বাভাবিক প্রবাহও হয়েছে বাধাগ্রস্ত। নদীটা কেমন হয় অনেকখানি দখল করছে আমাকে আমার হাদিস দিয়ে। এই পিলার যদি ধরা যায় তাহলে ওগুলি নদীর উপরে বুঝায়, নদীর উপরে আছে, নদীর উপরে আছে। আন্দালা এই বড় কোম্পানি আলা ওনাই করতে পারবে কি মনে করে নিছে না না নিছে। আমরা দেখছি মেলের যে কোনাটা আছে ট্যাঙ্কির, এই কোনাটা পর্যন্ত নদী, এটা আমগো দেখা। নদীর পাশাপাশি সরকারের অনেক জমিও দখলের তথ্য মিলেছে সিটি গ্রুপের বিরুদ্ধে। রূপগঞ্জের কর্ণভোগ মৌজার 9 একর 41% খাস জমির মধ্যে 3 একর 16% আছে তাদের দখলে। এছাড়াও নোয়াগাঁও মৌজার 3 একর 67%, রূপসী মৌজার 9 একর, গন্ধবপুর মৌজার 9 একর 40% এবং আরিয়াব মৌজার 17 একর 98% সরকারি জমির একটা বড় অংশই সিটি গ্রুপের দখলে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। এসব বেদখল হওয়া সরকারি সম্পদ উদ্ধারে তৎপর হওয়ার কথা জানিয়েছে তারা। কোনো সরকারি সম্পত্তি, সরকারি খাল বা নদীর অংশ কিংবা সরকারি কোনো খাস জমি সেগুলো বেদখল হয়ে যাচ্ছে কিনা কোনো কোম্পানির মাধ্যমে সেগুলো আমরা কমপ্লিট একটা টিম করে দিয়েছি, সেগুলো আমরা তদারকির মধ্যে আছে। সিটি গ্রুপ ভিজিট করেছিলাম, সেখানে তাদের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা বলেছি। আমরা 2টো নোটিশ দিয়েছি। একটি আমাদের যে সরকারি জমি রয়েছে সেই জমিগুলো যে তাদের দখলের একটা অভিযোগ রয়েছে সেটির বিরুদ্ধে, আর একটি আমাদের যে ড্রেন এবং কালভার্ট রয়েছে সেগুলো তারা দখল করেছে। পরিবেশ আইনজীবী সমিতি বলছে সরকারের উদাসীনতার কারণেই এই নদী ও খাস জমি খেকুরা বারবার পার পেয়ে যাচ্ছে। এখনই সময় কঠোর পদক্ষেপ নেয়ার। বড় বড় শক্তিশালী যারা গ্রুপ আছে তারাও তো আইনের ঊর্ধ্বে না, তারা আইনের ঊর্ধ্বেই না। কাজেই আইন তাদেরকে মেনে চলতে হবে। আদালতে যদি কোনো নির্দেশ থাকে সেই নির্দেশ তাদেরকে মেনে চলতে হবে। আইনি প্রক্রিয়াকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। এবং আমরা যে উন্নয়নের কথা বলি সেটা অবশ্যই নদী দখল করে না, নদী দূষণ করে না। তো এখানে সিটি গ্রুপ হোক আর যে গ্রুপই হোক, যে রিপোর্টগুলো পত্রপত্রিকা আসে সে ব্যাপারে যদি সরকার পদক্ষেপ গ্রহণ করে তাহলে হয়তো নদী দখলটা রোধ করা যেতে পারে। কিন্তু এইটি তো আমরা দেখছি না। আমরা যদিও অনেক দিন থেকে আদালতের মাধ্যমে বিভিন্ন নির্দেশনা এসছে, নদীর জীবন সত্তা ঘোষণা থেকে আরম্ভ করে অনেক নির্দেশনা এসছে, কিন্তু বর্তমানে আপনার ডেইলি কিন্তু আমরা পত্রিকায় দেখছি যে নদী দখল হচ্ছে, দূষণ হচ্ছে, কিন্তু এ ব্যাপারে কর্তৃপক্ষের কিন্তু তেমন কোনো লড়াচড়া দেখছি না। এ ব্যাপারে যোগাযোগ করা হলে কোনো কথা বলতে রাজি হয়নি সিটি গ্রুপ। আমি দাঁড়িয়ে আছি ঠিক নদীর সীমানার উপরে, আর এই সীমানা বরাবরই গড়ে উঠেছে সিটি গ্রুপের কারখানা। শীতলক্ষ্যা নদী যেন একেবারেই অসহায় সিটি গ্রুপের কাছে। মেহেদি হাসান, 21 টেলিভিশন, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।
একুশে টেলিভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ফরহাদ মাহমুদকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান এবং সিইও আব্দুস সালাম এবং ভাইস চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক তাজনুভা মাহবুব সালাম। এই সময় নতুন নতুন সৃষ্টিশীল অনুষ্ঠান ও নিউজের তাগিদ দেন ফরহাদ মাহমুদ। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। একুশে টেলিভিশনের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক ফরহাদ মাহমুদের আগমন উপলক্ষে একুশে পরিবারের এই আয়োজন। ফরহাদ মাহমুদকে শুভেচ্ছা জানান একুশে টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম এবং ভাইস চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর তাসনুভা মাহবুব সালাম। সাবেক ব্যবস্থাপনা পরিচালককে পেয়ে নিজের অনুভূতির কথা জানান একুশের চেয়ারম্যান ও সিইও। উনি দেশে আসছে 2 দিন হয়েছে, আসার পর আমি বললাম যে সাথে সাথে ওকে মোস্ট ওয়েলকাম, আপনি আসেন। তাকে একটা জাস্ট অনার করা, এবং যেহেতু সেই টিভির ফ্যামিলি মেম্বার এবং তাকে আমরা একটা সম্মান দিয়ে এবং এখানে আসছে, আমি খুব খুশি হয়েছি এবং তার সকল শুভকামনা করি। একুশে টেলিভিশনকে নতুনভাবে গড়ে তোলার পরামর্শ দেন ফরহাদ মাহমুদ। পরিবর্তনে অঙ্গীকারবদ্ধ, এটাই আমাদের একমাত্র। আর আমাদের তো পরিবর্তন হচ্ছে খালি একুশের না, আমাদের দেশেরও তো পরিবর্তন হচ্ছে। তো আমরা সবসময় পজিটিভ থাকব, আমরা একটা আদর্শে বিশ্বাস করব, সেটাই সবচেয়ে বড় আমার খুশি হওয়ার জায়গা। নতুন পরিকল্পনার আলোকে একুশে টেলিভিশনকে বিশ্ব মানচিত্রে তুলে ধরার কথা বলেন প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর। ওনার যে ইচ্ছা ছিল, যেটা স্বপ্ন ছিল, যে মুক্ত গণমাধ্যম এবং আমাদের নিউজ নট অনলি ইন দ্য কান্ট্রি, পুরো বিশ্বের মানুষ দেখতে পারবে। সো ওভাবেই কাজ করে যাচ্ছে এবং আমাদের চেয়ারম্যান স্যারও সেভাবে করে অঙ্গীকারবদ্ধ কাজ করতেছে। এবং ইটিভি ফ্যামিলি অলওয়েজ টকস অ্যাবাউট আমাদের কান্ট্রি এবং কান্ট্রি পিপলকে নিয়ে। সো ইনশাল্লাহ এভাবেই কাজ করে যাব। পরে ফরহাদ মাহমুদকে সঙ্গে নিয়ে একুশে বার্তাকক্ষ, স্টুডিও সহ বিভিন্ন স্থান পরিদর্শন করেন চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম। তৌহিদুর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন থাকছে। ডিবি হারুনের বিরুদ্ধে বিধবার সম্পত্তি আত্মসাতের অভিযোগ, সরকারের হস্তক্ষেপ দাবি। আবার আমন্ত্রণ রাতের একুশে সংবাদে। বাংলাদেশি কর্মীদের মাল্টিপল এন্ট্রি ভিসা দিতে মালয়েশিয়ার প্রতি আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সোমবার দেশটির হাইকমিশনার মোহাম্মদ সুহাদা ওথমান দেখা করতে গেলে এই আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এ সময় বলেন, এতে বাংলাদেশি কর্মীদের বারবার যাওয়া আসায় সুবিধা হবে। বেঁধে দেওয়ার সময়ে কাজে যোগ না দিতে পারা 18,000 বাংলাদেশি কর্মীকে মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ করে দেওয়ার আহ্বানও জানান ডক্টর ইউনুস। এ সময় দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে সাক্ষাতে স্মৃতিচারণ করে প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন, বাংলাদেশ থেকে শ্রমিক নেয়ার পরবর্তী ধাপ শিগগিরই শুরু করবে মালয়েশিয়া। বুধবারের মধ্যে দাবি পূরণের আশ্বাসে প্রায় 35 ঘন্টা পর অনশন প্রত্যাহার করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তবে ক্যাম্পাস শাটডাউন কর্মসূচি চালিয়ে যাবার ঘোষণা দিয়েছে তারা। আরও জানাচ্ছেন সুমাইয়া খান। 35 ঘন্টা পর সোমবার সন্ধ্যায় সচিবালয়ের সামনে সংবাদ সম্মেলনে অনশনের প্রত্যাহারের ঘোষণা দেয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর চুক্তি হবে, এই আশ্বাসে সচিবালয়ের সামনের সড়ক থেকে সরে যায় তারা। 3টা যে দাবি ছিল মন্ত্রণালয় থেকে এবং ইউজিসি থেকে, তাদের সম্মিলিত প্রচেষ্টায় আমাদের দাবিগুলো মেনে নিয়েছে। তো এই দাবি মেনে নেওয়ার ফলে আমরা আমাদের অনশন প্রত্যাহার করছি এবং আমরা অনশন ভঙ্গ করছি। এখন শিক্ষার্থীরা জানান, বাণী ভবন ও ডাক্তার হাবিবুর রহমান হলে অস্থায়ী স্টিল বেসড ভবন নির্মাণের প্রতিশ্রুতি ছাড়াও 70% শিক্ষার্থীদের ভাতা দেওয়ার ব্যাপারে যাচাই ও আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন কর্তৃপক্ষ। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি বাস্তবায়িত না হবে আমরা এই আন্দোলন থেকে সরব না। আমার শিক্ষার্থীরা অনশন সাময়িকভাবে প্রত্যাহার করেছে, যে কর্মসূচি চলমান আছে যতক্ষণ পর্যন্ত এটা দৃশ্যমান না হবে আগামী বুধবারের সভায়, সেই পর্যন্ত আমরা কর্মসূচিতেই থাকবো। প্রয়োজন বোধে আমরা আবারও ছাত্র এবং শিক্ষক মিলে আমরা বৃহত্তর কর্মসূচির দিকে আগাবো।
এর আগে বিকেলে 3 দফা দাবি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সচিবালয়ের অভিমুখে পদযাত্রা করেন অনশনকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় অনশনে অসুস্থ শিক্ষার্থীরাও কর্মসূচিতে অংশ নেন। সুমাইয়া খান, একুশে টেলিভিশন, ঢাকা। সাবেক ডিবি কর্মকর্তা হারুনের বিরুদ্ধে সম্পত্তি আত্মসাতের অভিযোগ করেছেন এক বিধবা নারী। ভুক্তভোগী ওই নারীর 2 দেবর ও কর্মচারীর যোগসাজশে সাজানো হয়েছিল স্বামী হত্যার মামলা। স্বামীর সম্পত্তির প্রাপ্য বুঝে পেতে সরকারের হস্তক্ষেপ দাবি করেছেন ভুক্তভোগী নারী। আরও জানাচ্ছেন আদিত্য মামুন। 2020 সালে শিল্পপতি স্বামীর মৃত্যুর পর দেবরদের দেয়া হত্যা মামলায় জেল হাজতে যান এই ভুক্তভোগী নারী। হাতছাড়া হয় স্বামীর সম্পত্তি। এই নারীর দাবি, এসবের পেছনে আছে ডিবি হারুনের ষড়যন্ত্র। আমাদের নির্দোষ প্রমাণিত হওয়া সত্ত্বেও পরবর্তীতে বিদ্যুৎ ঘোষ আমার দেবর কবির ফুসলিয়ে মিসগাইড করে কোর্টে নারাজি দিয়ে মামলাটি ডিবিতে হস্তান্তর করেন। স্বামীর সম্পত্তির অধিকার পেতে আইনের আশ্রয় নিলে দেয়া হয় প্রাণনাশের হুমকি। আমার সন্তানের সম্পত্তিটা আমি ফিরে পেতে চাচ্ছি। আজকে যে আমি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াইতেছি, গতকালকেও আমাকে প্রাণনাশের হুমকি দিয়েছে তারা। বিদ্যুৎ ঘোষ সহ তার স্বামীর 2 ভাই প্রাপ্য না দিয়ে উল্টো হয়রানি করছেন। সমস্যার সমাধানে 2 কোটি টাকা দাবি করেছিলেন ডিবি হারুন। টাকা না দেয়ায় অভিযুক্ত 3 ব্যক্তির পক্ষ নিয়ে মামলায় তাকে ফাঁসিয়ে দেয়া হয় বলে দাবি তার। ডিবি হারুন উনি আমাকে ডিবি অফিসে নিয়ে যায়, উনি আমার থেকে 2 কোটি টাকা দাবি করছে যে হয় টাকা দাও, হয় টাকা পয়সা দাও, আর না হলে তুমি ওইলো গিয়ে আসামি হও। অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার ও ন্যায় বিচার চান সরকারের কাছে। আমি প্রশাসনের অনেক জায়গায় ন্যায় বিচারের জন্য দরখাস্ত। আদিত্য মামুন, একুশে টেলিভিশন, ঢাকা। কবির আহমেদ। এবার আভিভা ফিন্যান্স লিমিটেড বাণিজ্য সংবাদ। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য বাড়াতে আগ্রহ প্রকাশ করেছেন 2 দেশের ব্যবসায়ীরা। রাজধানীতে এক যৌথ সভায় তারা দ্বিপাক্ষিক বাণিজ্যের সংকট ও সম্ভাবনা নিয়ে কথা বলেন। এক্ষেত্রে ভিসা সহজীকরণ, পাকিস্তান ও বাংলাদেশ থেকে সরাসরি ফ্লাইট পরিচালনার সুযোগ প্রয়োজন বলে মনে করেন 2 দেশের ব্যবসায়ীরা। সঞ্জয় অধিকারীর রিপোর্ট। পাকিস্তানের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব পাকিস্তান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধি দলের সাথে আলোচনায় অংশ নেয় দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI। যৌথ এ সভায় পাকিস্তানের ব্যবসায়ীরা বাংলাদেশে তাদের ব্যবসা বাণিজ্য বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন। Economic cooperation, trade between Pakistan and Bangladesh have continued to evolve over the years today. I would like to explore these relations, highlighting the key statistics, challenges, opportunities that define our trade economic partnership. বাংলাদেশের তরফ থেকেও সম্ভাবনার দিকগুলো তুলে ধরে তাদেরকে এদেশে বিনিয়োগের আহ্বান জানানো হয়। To enhance the integration of our development strategies, Pakistan and Bangladesh should collaborate to explore new avenues for trade and investment. 2 দেশের মধ্যে সরাসরি ফ্লাইট পরিচালনায় যে জটিলতা রয়েছে তা নিরসনে কাজ করা হচ্ছে বলে এ সময় জানান পাকিস্তানের হাই কমিশনার। Pakistan government and of course the Bangladesh government, I can sense it, I can feel it here here in Bangladesh. The government is all for economic and trade relations, and we have been facilitated left, right, and center, which is really encouraging, and we appreciate that. ভিসা ও ফ্লাইট জটিলতা কাটলে পর্যটন খাত সহ 2 দেশের অর্থনীতিতে গতিশীলতা আনবে বলে মনে করেন উভয় দেশের ব্যবসায়ীরা। সঞ্জয় অধিকারী, একুশে টেলিভিশন, ঢাকা। নিচে আরও একটি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন থাকছে। দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলেসের বিস্তীর্ণ এলাকা, নিহতের সংখ্যা বেড়ে 24। বড় আমন্ত্রণ রাতের 21 সংবাদে। গভীর সমুদ্রে মাছ ধরার জাল পাতা নিয়ে দ্বন্দ্বে 2 দল জেলের সংঘর্ষে 3 জন আহত হয়েছেন। এ সময় এক পক্ষের নৌকা ডুবিয়ে জেলেদের সাগরে ফেলে দেওয়া হয়। রোববার রাতে পটুয়াখালীর কুয়াকাটা থেকে দক্ষিণে বঙ্গোপসাগরের চর বিজয় এলাকায় এ সংঘর্ষ হয়। আহত জেলে ও কুয়াকাটার আড়তদাররা জানান, নিজামপুরের সোভান মাঝি নেতৃত্বে বেহুন্দি জাল নিয়ে যাওয়া হয় বঙ্গোপসাগরে। এ সময় গঙ্গামতি এলাকায় তারা ইলিয়াস ও নাসিরদের জালের উপরে জাল ফেলে। পরে এ নিয়ে বাগবিতণ্ডার এক পর্যায়ে সোভান মাঝির লোকেরা ইলিয়াসের লোকদের ওপর হামলা চালায়। তাদের মাছ ধরার ট্রলার ডুবিয়ে দেওয়া হয়। পরে তারা অন্য ট্রলারের সহায়তায় তীরে ফেরেন।
আহতদের পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান আড়তদাররা। সোনালী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলে পুড়েছে বিস্তীর্ণ এলাকা। নিহতের সংখ্যা বেড়ে 24-এ দাঁড়িয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছেন অনেকে। এ পর্যন্ত 39,500 একর এলাকায় ছড়িয়ে পড়েছে এই দাবানল। এর মধ্যে সবচেয়ে হুমকির মুখে প্যালেসাইডস এলাকা। ফায়ার সার্ভিস বলছে শক্তিশালী ঝড়ের কারণে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে। এই অবস্থায় নতুন করে মালিবু ও হলিউড হিলস এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। এ পর্যন্ত 1.5 লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানায় বুধবার পর্যন্ত পরিস্থিতি খারাপ থাকবে। বৃহস্পতিবার থেকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে। শেষ করছি রাতের 21 সংবাদ। তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। টিউলিপকে বরখাস্তে বাড়ছে চাপ। এবার পূর্বাঞ্চলে প্লট দুর্নীতির অভিযোগে আরও 3 মামলা। নির্বাচিত সরকার ছাড়া সম্পর্ক স্বাভাবিক হবে না বললেন ভারতীয় সেনাপ্রধান। বাংলাদেশি দূতকে পাল্টা তলব। খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি, হাঁটতে পারছেন একা একা। বিভিন্ন সেবা থেকে ব্যাংকগুলোর ইচ্ছে মতো চার্জ আদায়, আস্থা হারাবে ক্ষুব্ধ গ্রাহক বলছেন অর্থনীতিবিদরা। সিটি গ্রুপের থাবায় বিপর্যস্ত শীতলক্ষা, পাট দখল করে একের পর এক কারখানা, উদ্ধারে তৎপর হচ্ছে প্রশাসন। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন। শুভরাত্রি।